নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কেউ আর অর্ধেক দেখে বা একটুখানি দেখে বাদ দেবেন না। আশা করি সময় নষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে এমন কিছু তথ্য তোলা আছে যেগুলো আপনাদের জানা দরকার এবং আপনারা জেনে নিয়ে আপনাদের মতামত জানাবেন। বিশেষ করে আজকের অনুষ্ঠানের নাম বাংলা কোন পথে যাচ্ছে, পশ্চিমবঙ্গ কোন পথে যাচ্ছে। ভিডিওর মূল উদ্দেশ্য এটি। এবার সর্বপ্রথম আপনাদের কাছে একটি গল্প শোনাই। গল্পটি সংগৃহীত এবং কোথার থেকে কার লেখা আমি সেটা বলবো না। যদি আপনারা কেউ বুঝতে পারেন তো বা জেনে থাকেন আপনারা অবশ্যই বলবেন, কিন্তু আমি বলবো না, লেখকের নামও বলবো না এবং কোন রাজনৈতিক দলের না কার কোন সেসব আমি এখানে বিস্তারিত বলবো না। কিন্তু গল্পটি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বোঝার চেষ্টা করবেন। বহুত পূর্বের, ধরুন ভারত স্বাধীন হওয়ার পূর্বের কারো লেখা বা ভারত স্বাধীন হওয়ার পর এরকম সময়কারের লেখা, তারও আগে হতে পারে। লেখাটি হচ্ছে মানে কোনো সমাজ ব্যবস্থাকে কিভাবে চেঞ্জ করে দেয় মানুষের আন্দোলনকে বা মানুষের রাজনৈতিক বুদ্ধিমত্তা দিয়ে, তারই একটি জলজান্ত উদাহরণটা হলো, দেখুন, ভালো মানুষ এই সমাজে চিরকালই ছিল, কিন্তু তাদেরকেও পৃথিবী থেকে কিভাবে চলে যেতে হয়। যেরকম ধরুন নেতাজি সুভাষ, তিনি এমন কোনো মানুষ নেই যে বলবে নেতাজি সুভাষ খারাপ ছিল। দেশের জন্য তার সর্বস্ব দিয়েছে এবং তিনি নেতাজি বলে সারা পৃথিবীময় খ্যাত হয়েছেন। ঠিক সেরকমই বহু সাধারণ ছোটোখাটো মানুষও সমাজ কল্যাণের, সমাজের জন্য অনেক কিছু করেন, কিন্তু তাদেরকে পৃথিবীর থেকে কিভাবে হারিয়ে যেতে হয় তার একটি নমুনা দিচ্ছি। কোনো একটি গ্রাম্য পরিবেশের এক জমিদার, বিশাল বড় জমিদার, মানে কয়েকটি গ্রামের মালিক তিনি। তাদের পূর্বপুরুষের জমি জায়গা এবং তাদের এমন কিছু নেই যে না, তাদের আন্ডারে পুরো গ্রামবাসীরা কাজ করেন। এই গ্রামবাসীদের ওই জমিদার কি করতেন, তাদের ক্ষেত খামারের নানা রকম কাজ, তাদের জন্য একটি বাচ্চাদের জন্য পাঠশালা মানে স্কুল এবং তাদের জন্য মেডিকেল ব্যবস্থা যা লাগে রাজার মতন তিনি প্রজাদের খেয়াল রাখতেন এবং তাদের আগামী প্রজন্ম তাদের যাতে সুন্দর হয়, তারা যাতে শিক্ষিত হয় বা ডেভেলপ হয় তাদের সমাজ ব্যবস্থা, তার জন্য উনি সর্বস্ব কিছু করতেন এবং তিনি মহান ব্যক্তি হয়ে উঠেছেন। এবার কিছু রাজনৈতিক লোক যারা নিজের স্বার্থ সুবিধা সিদ্ধির জন্য রাজনীতি করেন, তারা দেখছেন এইরকম মহান লোক যদি কোনো রাজ্যের কোনো একটি স্থানে থাকেন তো সেই সমাজে রাজনীতি করা বা তার বিরুদ্ধে করা বা তারা ক্ষমতা ভোগ করা এটা তাদের দ্বারা সম্ভব না। তাহলে কি করতে হবে, ওই জমিদারের ক্ষমতা গ্রহণ করতে হবে এবং জমিদারকে দমাতে হবে এবং জমিদারকেই দোষী সাব্যস্ত করতে হবে এবং জমিদারকে মানুষের চোখে নগণ্য করে তুলতে হবে। তাহলে কি করতে হবে, ওই জমিদারের ছেলে, একটিমাত্র ছেলে, তিনি বিলেতে তখন ডাক্তারি পড়তে গেছেন। ডাক্তার হয়ে দেশে আসার পরে উনি দেখছেন যে এখানে কাদা মাখা মানুষ, ছেলে পেলে কাদা বালি ধুলো মেখে চলছে, তাদের মুখের ভাষা এরকম খালি পায়ে হাঁটছে, নগ্ন গায়ে চলাফেরা, এসব দেখে তার মাথা ঘুরে গেছে। তিনি তো বিলেতে থাকতেন, তো এসে তার বাবাকে গ্রামবাসীর সামনে বলছে আমি এখানে ডাক্তারি কিছুই করবো না, আমি আবার বিদেশে ফিরে চলে যাবো। তখন বাবা ছেলের মধ্যে একটু তর্ক বিতর্ক হয় যে তোমাকে বিলেতে পাঠিয়েছি ডাক্তার করার এই জন্য, এখানে একটি হসপিটাল করবো এবং এইসব মানুষকে চিকিৎসা দেবে, তোমাকে সামাজিক কাজের জন্যই আমি ডাক্তারি পড়িয়েছি, আমাদের কোনো অভাব নেই যে তুমি বাইরে গিয়ে চাকরি করে এনে আমাকে পয়সা দেবে, সেই পয়সায় আমার কোটিপতি হতে হবে, আমাদের কম কিছু নেই, এদের ভগবান আমরা, এদেরকে রক্ষা করার দায়িত্ব আমার। এটা ছেলে বাবার মধ্যে একটু তর্ক হয়। তারপর ছেলেও অনেক বাবা বোঝানোর পরে দেখছে না বাবা ঠিকই বলেছেন, তো ছেলের যথারীতি ডাক্তারি করেন, এলাকার মানুষের চিকিৎসা আদি করেন। কিন্তু কিছু দুষ্ট লোক ভাবলো এবার কি করা যায়, তাহলে তো ছেলেও চলে এসছে, আরো শক্তি বেড়ে গেছে, আরো ভগবান বেশি হচ্ছে, তাহলে এদের তো পতন করা যাবে না, তাহলে কি করতে হবে। একদিন বুদ্ধি করলো যে রাতের অন্ধকারে তার পিতাকে মানে ওই জমিদারকে হত্যা করে দাও। হত্যা করার পরে তোমরাই কিছুজন, দু চারজন যে থাকবে যারা হত্যা মিলায় মানে যুক্ত থাকবে, তারা পয়সার বিনিময় করছে, কোনো একটি দুষ্টু বড় লোকের কথা এই কাজটি করছে, তোমরাই বাইরে এসে চিৎকার করবে যে পুত্রের হাতে পিতার মৃত্যু, এর বিচার চাই। বলছে হুজুর কি বলছেন, এটা গ্রামের মানুষ বিশ্বাস করবে না। বলছে বিশ্বাস করবে, আমার কথা মতন চলো। তাহলে কি করতে হবে, যথারীতি তাই করলো।
রাতের অন্ধকারে গিয়ে জমিদারকে হত্যা করে বাইরে এরা চিৎকার করতে শুরু করলো। তো তখন পঞ্চায়েতি ব্যবস্থা বলুন, প্রশাসন বলুন, তারা উপস্থিত। কি বলছো তোমরা, যে এই লোকের ছেলে তো এরকম কাজ করতে পারে না, ওনার ছেলে তো ওনার আদর্শবান ছেলে, হতেই পারে না। গ্রামের মানুষ বিশ্বাস করছে আর বিশ্বাস করতে চাইছে না, আর ওই বাবু মশার জন্য কান্নাকাটি করছেন। এই সময় যাই হোক, প্রশাসন নিয়ে গেল তার ডাক্তার ছেলেকে, আর এদিকে ওই 2-4 জন সারা এলাকা ঘুরে তারা একটি মিছিল করতে শুরু করে দিল। যেহেতু হুজুর বলে দিয়েছেন যে পুত্রের হাতে পিতার মৃত্যু, এর বিচার চাই, এরকম দুঃশাসনের বিচার চাই, ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই, এরকম বলে প্রচার করতে শুরু করে দিল। 2-4 জন আবার ঘুরে এসে হুজুরের কাছে, হুজুর গ্রামের মানুষ তো কেউ খাচ্ছে না, আমরা যে 2-4 জন চিৎকার করেছি এছাড়া আর লোক হয়নি। বলছে, আরে বাবা, একদিনে হবে না, তোমরা এরকম প্রতিনিয়ত 30 দিনই করবে। তারপরে দেখলো ওই 4 জনের জায়গায় 5 জন হয়েছে। ভাবছে এরা যখন বলছে সত্যি, তো আমাদেরও প্রতিবাদী হওয়া উচিত। তারপরে দিন এসে বলছে, হুজুর 1 জন মাত্র বেড়েছে, আর আমাদের সংখ্যা বাড়েনি। বলছে করে যাও, বাড়তে থাকবে। তো এরকম দিনের পর দিন যখন আন্দোলন শুরু করলো, করতে করতে 1 জন 2 জন 4 জন, গ্রামের মানুষও ভাবছে না, এরা যখন এত আন্দোলন করছে তাহলে এটাই সত্যি হবে। টোটাল গ্রামের মানুষ একদিন তাদের ওই আন্দোলনে যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে কি হলো, যার প্ররোচনায় এরকম একটি কাজ করলো তিনি হলেন ওই গ্রামের জমিদার। তখন উনি হলেন মাথা, ওনার কথায় ওই গ্রামবাসীরা চলবে, এবং ওই জমিদারের সম্পত্তি সম্পূর্ণ হড়প করে নিল এবং পুত্রের শাস্তি দিল আজীবন কারাদণ্ড। বুঝতে পেরেছেন? তো এইভাবে মানুষের ব্রেন ওয়াশ করা যায়, মানুষের যে মগজ ধোলাই করে অনেক কিছুই দেশে ঘটছে, এটা বুঝতে হবে, মানুষকে সজাগ থাকতে হবে। সেই যুগ আর এই যুগের মধ্যে বহুত পরিবর্তন, এটা ডিজিটাল যুগ। বুঝতে হবে যে কোথার থেকে কি হতে পারে। যে কোনো কথা শুনেই তার পিছনে দৌড়ে হই হই রে রে করতে নেই আমাদেরকে। আমি যদিও গল্পটা খুব সংক্ষেপে বললাম, কারণ এটা ভিডিওর মাধ্যমে এত বড় করে বোঝানো সম্ভব না, তাহলে এক গল্পতে ভিডিও শেষ হয়ে যাবে। তাই বুঝতে হবে। তাই বাংলার মানুষকে বলি, আবেগে নাচবেন না, আপনি আমাকে চটিচারা ভাববেন না। আমরা চটিও চাটি না, আর ওই রামরামও করছি না, কিন্তু আমরা যেটা সত্য বুঝছি, যেটা দেখছি চারিদিকে ঘটছে, খোঁজ খবর নিয়ে আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের স্বার্থে, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, সর্বজাতির স্বার্থে, সর্বমানুষের স্বার্থে। তাই দেখুন, এবার বাংলার কথায় আসি। আমাদের এই বাংলা পরিবর্তন হয়েছে, ভালো কথা। অনেকেই ভেবেছে হিন্দুরা একজোট হয়ে হিন্দুদের পক্ষে থাকবো, এই মতে দিয়েছেন, মানে ধর্মের বিশেষে অনেকেই বেশিরভাগই মানুষ ভোট দিয়েছেন, ভালো কথা। আমিও একজন হিন্দু, দিয়েছেন। কিন্তু তার সাথে সাথে যে যতই বলুন না কেন, যে যতই লাফান না কেন, যে যতই আবির মাখুন না কেন, দিনের শেষে কিন্তু আপনি ভাববেন আপনার কতটা উন্নতি হয়েছে, আপনার কতটা উন্নয়ন হয়েছে, আপনি কতটা বাকস্বাধীনতা পেয়েছেন, আপনার ছেলেটা চাকরি পাচ্ছে কিনা, আপনার পরিবার ভালো থাকছে কিনা, আপনি হসপিটালে গেলে চিকিৎসা পাচ্ছেন কিনা, এগুলো কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। অতএব আপনার কিন্তু দিনের শেষে এটা ভাবতেই হবে। সে আপনি রাম ভক্ত হন আর হাম ভক্ত হন, জাম ভক্ত হন, যে ভক্তই হন না কেন। তাই রাম কিন্তু আমিও ভক্ত, আমার ঘরে রামের মূর্তিও আছে, আজ থেকে না, বহু আগের থেকে। তাই বলছি, নিজেকে বড় রাম ভক্ত জাহির করতে যাবেন না, আপনার থেকে অধিক ভক্ত আছে। আপনি শুধু এই রাস্তায় জয় শ্রীরাম করে চিল্লালেই আপনি বড় রাম ভক্ত হবেন না। সেটা হয়তো যারা রাস্তায় বেরিয়ে জোর জবরদস্তি লোককে বলাচ্ছে এবং নিজে বলছে, যারা রাম ভক্ত হওয়ার জন্য নিজেকে জাহির করে, আপনি বলুন তো আপনার মাকে কতটা ভালোবাসেন আর না বাসেন, আপনার সন্তানকে কতটা ভালোবাসেন না বাসেন, আপনাকে কি পাড়ার লোক বা দেশের লোককে শোনাতে হবে, জাহির করতে হবে? বা আপনি কতটা ধার্মিক, আপনি কতটা ঈশ্বরকে স্মরণ করেন, সেটা কি আপনাকে দেশের লোককে জানাতে হবে নাকি, বা কাউকে জানিয়ে করবেন নাকি? আপনার ভক্তি শ্রদ্ধা আপনার অন্তরে। হ্যাঁ, আপনার ধর্মের প্রতি যদি কেউ অবিচার করে আপনি অবশ্যই প্রতিবাদ করবেন, কিন্তু অপরের ধর্মের ক্ষেত্রেও একই জিনিস, এটা আপনাকে বুঝতে হবে। তাই আপনি ওই আবেগে ধার্মিক হয়ে তাতে এমন কিছু করে বসবেন যেটা অধর্ম হয়ে দাঁড়াবে। কোনো মানব জাতির উপরে আঘাত আনা কোনো ধর্মে বলেছে কি? তাহলে আজকের আপনি জয় শ্রীরাম করতে করতে অন্য জাতির উপরে আঘাত আনবেন, আপনি কোন সা ধার্মিক, কোন সা ধর্মটা আপনি গ্রহণ করতে পারলেন? এটা আপনাকে বুঝতে হবে। কালকের যে ঘুরে আপনার প্রতি লাগবে না, সেটা আপনি কি করে বুঝবেন? যেরকম ধরুন, আজকের আপনার বাড়ির কেউ হসপিটালে ভর্তি হয়েছে, আপনাকে ডাক্তার কিছু ওষুধপত্র লিখে দিল, আপনি নিয়ে গেছেন 2000 টাকা, আপনাকে লিখে দিয়েছে 6000 টাকার ওষুধ। আপনি বাইরে এসে যদি জয় শ্রীরাম করেন, আপনাকে কিন্তু কেউ সেই 4000 টাকা দেবে না। কিন্তু আপনাকে মনে করতে হবে, যাকে আপনারা বেগম বলেছিলেন, যাকে আপনারা খালা বলেছেন, যাকে আপনারা ফুপা বলেছেন, তিনি কিন্তু এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান করেছিলেন হসপিটালের বাইরে, যেটা আপনার ওই পকেটের টাকার মধ্যে হয়েও
আরো বেঁচে যেত, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। সে খালার দোকান দিয়ে কেনেন, আর কোনো ইদ্রিস ভাইয়ের দিয়ে কেনেন, সে কুদ্রুস ভাইয়ের দিয়ে কেনেন, এটা কিন্তু 100%। আপনি সময় মতন ইঞ্জেকশনটা হয়তো দিলে আপনার পেশেন্টটা বাঁচবে। এবার আপনি বলুন ওখানে আমি কোনোদিন কিনিনি, আমার বাপের তো অগাধ পয়সা, ওসব ফাও বাতেলা অনেকের শুনেছি। আমারও জীবনে এরকম দিন গেছে, হসপিটালে কোনো পেশেন্ট ভর্তি রেখে বাইরে এসে বাড়ির জিনিস বিক্রি করে তারপর ওষুধ কিনে দিতে হয়েছে, সেদিনটা আমিও দেখেছি। কোনো বান্দা কোনো দিন দেয়নি। আর এই যে সিপিএম মার্ক্সবাদরা বড় বড় লম্বা চওড়া ভাষণ দেয় না, তাদের যে 34 বছরে কোন সা সুবিধা দিয়েছে আর কোন সা কাজ করেছে সেটা দেখেছি। 2011 সালেও দেখেছি এমন এমন রাস্তাঘাটে হাঁটু সমান কাদা, মানে হাঁটু ঢুকে যাচ্ছে কাদার মধ্যে। আজকে সেসব রাস্তা দেখলে তাকিয়ে থাকার মতন। অনেকে বলেন না মমতা ব্যানার্জি লন্ডন বানাবে বলেছিল, আরে দাদা বুঝতে হবে লন্ডন কোনটাকে বলে, যেটা কাদার পাকে ছিল, কাদার পাক ভরা ছিল, সেখানে আজকে 2 ফুট উঁচু ঢালাই রাস্তা। আর চোখে যদি নেওয়া হয়ে থাকে তাহলে দেখবেন কি করে। এটা বাদই দিলাম। দ্বিতীয়ত কথা, আজকের বামপন্থকে সরিয়ে যখন মমতা ব্যানার্জি নতুন সরকার গড়ে এই বাংলার বুকে, তখন কিন্তু বামফ্রন্টের কোনো প্রকল্প বা কোনো কিছু কপি করেনি। কিন্তু আজকের আমি দেখতে পাচ্ছি শুধু এই সরকার মমতা ব্যানার্জি চলে যাওয়ার ক্ষেত্রে নয়, মমতা ব্যানার্জি থাকাকালীনও ভারতবর্ষের মমতা ব্যানার্জির যে কোনো রাজ্যে ইলেকশন যখন হতো মমতা ব্যানার্জির প্রকল্পকে কপি করতো। সে দিক না দিক কপি তো করেছে, কপি করে তারা তো ইলেকশন এজেন্ডা বানিয়েছে। আর আজও যিনি আমার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে তাকে সম্মান জানিয়ে সগৌরবের সহিত বলছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি সেই মমতা ব্যানার্জির বাউন্ডারির বাইরে যেতে পারেনি। কেন? সেই মমতা ব্যানার্জির যতগুলো প্রকল্প আছে তিনি সেগুলোকে চালিয়ে যাবেন বলছেন, সেগুলোকেই কপি করে হয়তো তিনি 8 আনা দিতেন, উনি এখন 1 টাকা দেবেন। কিন্তু নতুন কিছু সৃষ্টি করতে পারেননি। নতুন যিনি সৃষ্টি করে তাকেই সৃষ্টিকারক বলে। তো এইসব প্রকল্প বলুন, এই যাই বলুন, এগুলো এই শুভেন্দু অধিকারীর কথা বলেছে, বেগমের ভিক্ষা, খালেদা ফুপার ভিক্ষা। আজকের কি বলবো আমরা বলুন? আজকের কি বলবো শুভেন্দু বাবুর ভিক্ষা? না, আমাদের মতন মানুষ বা বাংলার মানুষ এতটা অমানবিক নয়, এখন আর বলবে না, এখন বলবে শুভেন্দু বাবুর ভাতা। কিন্তু শুভেন্দু বাবুর সেই ভাতার সরকারই, আমরা ভাতার সরকার চাই না, একথা কিন্তু শুভেন্দু বাবু এবং শুভেন্দু বাবুর হিন্দু বলুন আর মুসলিম বলুন সবাই বলেছেন এই কথা। কিন্তু আজকের তাহলে বললে অপরাধ? আপনি কালকের যে দ্বিতীয়ত কথা, এই শুভেন্দু বাবু যতদিন তৃণমূল করেছে ততদিন পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি ছিলেন ওনার কাছে তৃণমূল। আমার কথা বিশ্বাস না করলে আপনারা ওনার পুরনো যত ভিডিও আছে বক্তৃতার চালিয়ে দেখবেন। দীঘার রেলপথ, অমুক পথ তমুক পথ, মমতা ব্যানার্জি না থাকলে হতোই না। মমতা ব্যানার্জি ঢেলে বাংলাকে সাজাচ্ছে। উনি বলেছিল যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে একমাত্র সব থেকে কর্মসংস্থান হারিয়েছে মোদির জামানায়, বেকারত্ব বেড়েছে মোদির জামানায়। এই কথা কিন্তু শুভেন্দু অধিকারীর মুখেই শুনেছি। এবং মূল্যবৃদ্ধি সবকিছু তার জন্য মোদী সরকার দায়ী। এবং মমতার আমলে অনেক মানুষ সুস্থ আছেন, ভালো আছেন, শান্তিতে আছেন, এটা কিন্তু ওনার মুখে কথা। যতদিন উনি তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে বেরিয়ে এসে যখন ওনার গদি চাই, মানে ওনার মূল উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর গদিটা, সেখানে গিয়ে উনি পুরো ফুপা খালা অনেক কিছু বানিয়ে ফেলেছেন এবং হিন্দুদের দেবতা সেজে গেছেন। তো একটা কথা বলি, আজকের আমি চুরি করব কালকে সকালে উঠে সাধু, এটা কিন্তু হয় না। শুভেন্দু অধিকারীর আমলে শুভেন্দু অধিকারীর হাত ধরে বহু চাকরি হয়েছে, তাহলে সেগুলো কিভাবে হয়েছে বাংলার মানুষ এটাও জানতে চায়। ঠিক সেরকম সুভাষ চক্রবর্তীর কাছে আমরা ছোট থেকে শুনে এসেছি, সুভাষ চক্রবর্তী নাকি হাজার হাজার লাখ লাখ চাকরি দিয়েছে, সেগুলো কিভাবে হয়েছে? সেটাও তো অনৈতিক তাহলে। আর সিপিএম এর মুখে এখন কোনো কথা নেই। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যেভাবে হত্যা হলো, তাতে ধরা পড়ল কে? না সেই উত্তরপ্রদেশের হিন্দু কোন মহাসভার কোন সম্পাদক, যিনি কিছুদিন আগে তার ভিডিও বার্তায় বলেছেন, মমতা ব্যানার্জিকে ঠেট দিয়ে বলেছেন যে ওখানে হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, আমরা যদি রাস্তায় নেমে পড়ি তো মমতা ব্যানার্জির কপালে দুঃখ আছে। এরকম ঠেট দেওয়া ভিডিও, এবং জয় শ্রীরামের নাম করে অনেক মন্ত্রীর হয়ে অনেক এমএলএ হয়ে ভোট চেয়েছেন। সেই সুপারি কিলার কে? না তিনি, তার নাম উঠে এসছে। কেন উঠবে তাদের নাম? আজকের সিপিএম এই নিয়ে একটা কথা নেই। যখন অভয়াকাণ্ড ঘটেছিল আরজি করে, রাত জাগো দিন জাগো সব এক করে দিয়েছিল, কেন আজকে তাদের মুখে কোনো কথা নেই? তা আজকের ওনারা বসে বসে মজা দেখছেন আর টিভির পর্দায় এসে বড় বড় জ্ঞান দেবেন। আজকের কেন অভয় মা বলছে না? এটা নাক্কারজনক ঘটনা, এবং সত্যি আমরা বিচার চাই এর, এবং আসল সত্য উঠে আসুক। কারা করেছেন, কারা দিয়েছেন, ওই তৃণমূল যখন পায়রতলা থেকে মাটি সরে গেছে তারা করবে এই কাণ্ড, বলে দিলে আমার হয়ে গেল, এরকম চাপিয়ে দিলে হবে না। বাংলার মানুষ জানতে চায় যে কি হয়েছে। আর একটা কথা বলি, আজকের একটা বাচ্চা ছেলে
সে বলছে আমি তো সদ্য 9-এ উঠেছি, আমি আর সাইকেলটা পাবো না। আমার খুব শখ ছিল আমি কবে 9-এ উঠে দিদির সাইকেল পাবো। তা যারা বঞ্চিত অনেক মানুষ, আপনার ছেলের হয়তো বুলেট আছে, আপনার প্রয়োজন হবে না, কিন্তু যার ছেলের কাছে একটা সাইকেলের মূল্য অনেক, যার স্বপ্ন ছোটবেলার থেকে আমার একটা নতুন ঝাঁ চকচকে সাইকেল হবে, তার মা বাবাকে, সেই গরিব মা বাবাকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে তার ব্যথাটা কতটা। তাই মমতা ব্যানার্জির প্রকল্প আপনারা গুণে শেষ করতে পারবেন না, আপনারা দিতে পারবেন না, পারবেন না। তো এখন কি করবেন? কাটছাট করবেন, এ পাওয়ার যোগ্য না ওকে দেবো না, ও পাওয়ার যোগ্য না একে দেবো না তাকে দেবো না, এরকম করে কাটছাট করে অনেক প্রকল্প তো বাদই দেবেন, কিছু হয়তো সামথিং মানুষকে চালাবেন। আমার অপেক্ষায় রয়েছি আমরা কবে আপনাদের ইলেকট্রিক, এটাকে এই যে কথাগুলো বলছি, এই বক্তব্যগুলো কিন্তু আমাদের না, আমার নাম মানে আমাদের, সরি ভুল বলেছি, আমার নয়, কারণ আমরা বাংলার মানুষের কথা তুলে ধরার জন্য এই যে বলছি। আমি অপেক্ষায় থাকবো, আমরা অপেক্ষায় থাকবো, বাংলার মানুষ অপেক্ষায় থাকবে। ঠিক সেরকম যেরকম আজকের বহু মানুষের ঘরবাড়ি পুড়েছে, বহু ছেলের জীবন চলে গেছে। সে হয়তো তৃণমূল কর্মী ছিলেন, তার জন্য তৃণমূল করা তার অপরাধ হচ্ছে। অনেকেই বলছে 2021 সালের কথা মনে আছে, অমুক সালের কথা মনে আছে। তাহলে আপনি কি পরিবর্তন নিয়ে আসলেন? শুভেন্দুবাবুর কাছে বা আমার এই হিন্দু ভাইদের কাছে প্রশ্ন, যে সকল হিন্দু মা বোনেদের দোকান ব্যবসার জায়গা ভাঙচুর করা হয়েছে, যাদের ঘরবাড়ি জ্বালানো হয়েছে, কারো প্রাণ চলে গেছে, কারো হত্যা হয়েছে, তারা তো হিন্দু ছিল। আপনারা হিন্দু দরদিটা কিভাবে, কোন দিক থেকে, মানে আপনারা তো নতুন দিশা দেখাবেন, বাংলায় সন্ত্রাস হবে না, নারীর সুরক্ষা দেবেন, ঘরে ঘরে চাকরি দেবেন। 5 বছরে 1 কোটি চাকরি, মানে পার ডে বলতে গেলে 5480টা চাকরি হওয়ার কথা। শুধু কি আমরা গল্প শুনে আসবো? আর এই পরিবর্তন চেয়েছিলাম, কারো দোকান ভাঙবে, কারো ঘর ভাঙবে, কারো ঘর জ্বলবে, কারো মা বোনের ধর্ষিতা হবে। শুধু কি মৃত্যুটা, শুধু অভয়ের মৃত্যুটাই মৃত্যু? আর মৃত্যুগুলো কি মৃত্যু না? তারা কোনো মায়ের সন্তান না? তারা কোনো মায়ের কোল ফাঁকা হয়নি? তার মায়েরা কি কাঁদছে না? তাদের মায়ের থেকে চোখের জল পড়ছে না? আজকের কেন প্রতিবাদ করছেন না কংগ্রেস হোক, সেই সিপিএম হোক, আইএসএফ হোক, যে উত্তরপ্রদেশ থেকে কি করে হিন্দু মহাসভার যাদের নেতা মন্ত্রীদের সাথে ওঠা বসা, সে কেন এরকম এই হত্যালীলায় থাকবে, যুক্ত হবে, তার নামটা কেন আসবে? ভাবুন একবার। এরপরে তো গোলাম, আমরা দেখতে পাচ্ছি যে বাংলা গোলামের দিকে যাচ্ছে, মানে যা বলবো তাই শুনতে হবে, যা করবো তাই করতে হবে, যদি বলি রাতকে রাত তো দিনকে দিন তাই করতে হবে। এই বাংলার এই পরিবর্তন কিন্তু মানুষ চায়নি, মানুষ কিন্তু চায়নি এই পরিবর্তন। তাই যাই হোক, আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আপনাদের মতামত জানার জন্য, আমি কিছু ভুল বললাম কিনা, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারাও অবশ্যই বলবেন, এবং কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কোন জিনিস, কোন রাজনীতির কোন অংশ সম্বন্ধে জানতে চান, কোনটা আপনাদের কাছে ঠিক লাগছে, কোনটা আপনাদের কাছে ভালো লাগছে, কোনটা আপনাদের কাছে সঠিক মনে হচ্ছে, সেটা নিয়ে একটু অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমার ভিডিও আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও সেই নিয়ে করতে সুবিধা হয়, এবং আমিও বুঝতে পারবো আপনারা কি চাইছেন, আপনারা কোনটা চাইছেন না, কোনটা আপনাদের কাছে সঠিক মনে হচ্ছে, কোনটা আপনাদের কাছে সঠিক মনে হচ্ছে না। কালকের যে ভিডিওটি নিয়ে আসবো জাতিবাদ নিয়ে, যে এই জাতিগত যে বিভাজন, তার দরুন বাংলা কেন, সারা ভারতবর্ষে কি হতে যাচ্ছে, কি হচ্ছে, কি চলছে, সেটা নিয়ে অপেক্ষায় থাকবেন। এটা আগামীকালের জন্য সেই ভিডিও নিয়ে আসবো। যাই হোক, আজকের এই অবধি, ধন্যবাদ, ভালো থাকবেন, এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।